হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিৎস বায়োলজি ক্লাসেস। আগের ক্লাস অবধি আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। ফার্স্ট চ্যাপ্টারটার বিভিন্ন টপিকস আমরা শেষ করেছি। তো আজ থেকে আমরা স্টার্ট করব জীবনের প্রভাবমানতা, যেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, জীবনের প্রভাবমানতা। এই চ্যাপ্টারের মধ্যে তোমরা জানো, অলরেডি অনেকে পড়েছো, কারণ এই জাস্ট কদিন পরে পরীক্ষা, আমি জাস্ট একটা রিভিশন করছি। আর একটা কথা বলে রাখি, আমি বই থেকে রিভিশন করছি, তার কারণ হচ্ছে যাতে তোমরা রিলেট করতে পারো। যখন পড়ছো, তোমরা বই থেকে পড়ো বা নোটস থেকে পড়ো বা যেখান থেকে পড়ো না কেন, যাতে তোমরা রিলেট করতে পারো যে এক্স্যাক্টলি কী পড়ছো, তার জন্য আমি জাস্ট বই থেকে পড়াচ্ছি। না হলে আমি হয়তো কোনো একটা হোয়াইট পেজ নিয়ে সেখানে বুঝিয়ে বুঝিয়ে বেরিয়ে যেতে পারতাম, সেটা আরও ইজি হতো। বাট আমি বই থেকে প্রতিটা লাইন ধরে ধরে পড়াচ্ছি, এবং কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদেরকে নোট ডাউন করে দিচ্ছি, যাতে করে বুঝতে পারো যে হ্যাঁ, এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে, বা এই জায়গাগুলো আমাদেরকে একটু স্ট্রেস দিয়ে পড়তে হবে। ঠিক আছে? তো আমি থরলি পড়াচ্ছি, বাট দ্য থিং ইজ তোমাদেরকে মানে রিভিশনের মতো করে পড়তে হবে। ওকে, তো চেষ্টা করো যতটা সম্ভব মানে বুঝে নেওয়া জিনিসটা। যদি একবার বুঝতে না পারো, বারবার দেখো, ঠিক আছে? কিন্তু চেষ্টা করো প্রপারলি আর কি, যাতে বুঝতে পারো। ঠিক আছে? দেখো, কোষ বিভাজন এবং কোষ চক্র, যেটা আমাদের আর কি এবারের মানে আমাদের চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টার জীবন প্রভাবনতা, তার মধ্যে কোষ বিভাজন ও কোষ চক্র। তার মধ্যে আমরা যেটা পড়বো, ক্রোমোজোম, ডিএনএ, জিন এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক যা আছে, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ডিএনএ, আরএনএ, ইউগ্যামেট, হেটারোক্রোমাটিন, এরকম করে কোষ বিভাজন আছে, কোষ চক্র আছে। তারপরে আমাদের আমাদের বিভিন্ন মাইটোসিস, মিওসিস আবার বিভিন্ন টাইপ, ক্রসিং ওভার, তারপরে জনন। তো এই সমস্তগুলো আছে আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে। ওকে, তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা ডাইরেক্ট একদম টপিকে ঢুকবো, কারণ বেশি একদমই হাতে সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো ফার্স্ট আমার যেটা হচ্ছে ক্রোমোজোম। আমরা সবাই জানি যে ক্রোমোজোম কী জিনিস। ক্রোমোজোম হচ্ছে, দেখো, কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি বহন করে এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ, বিবর্তন মুখ্য ভূমিকা পালন করে, তাকে ক্রোমোজোম বলে। ঠিক আছে? এই নামটা মনে রাখতে পারবে। আমরা ক্রোমোজোম সংখ্যাটা হয়তো পড়ি যে ক্রোমোজোম জিনিসটা কি। মানে এটা একটা মানে কী বলবো তোমাদেরকে, নিউক্লিয়াসে থাকে। এই সিম্পল জিনিস, এটা মুখস্থ করার দরকার নেই। নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন একটা, ঠিক আছে? এটা স্বপ্রজননশীল। আচ্ছা, সূত্রাকার হয়, জীবের বংশগত বৈশিষ্ট্যগুলো বহন করে, ঠিক আছে? এবং প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ, বিবর্তন, এই সমস্ত যে কাজগুলো রয়েছে এখানে ভূমিকা পালন করছে। ঠিক আছে? তো ক্রোমোজোমের এই কাজগুলো রয়েছে। আমরা সংজ্ঞাটা পড়ে নিই, কিন্তু একটা জিনিস হয়তো বাদ দিয়ে দিই অনেক সময়। ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম নামটি প্রবর্তন করেন। ঠিক আছে? তো পরীক্ষা আদৌ দেবে না ক্রোমোজোম জিনিসটা কি, জাস্ট তোমাদেরকে জানার যে ক্রোমোজোমটা কি অ্যাকচুয়ালি, আমরা যেটা নিয়ে পড়তে চলেছি ক্রোমোজোম জিনিসটা কি। ঠিক আছে? আমি বলে দেবো, পড়াতে পড়াতে বলে দেবো যে কোন কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কোশ্চেন হয়, বা ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো, সেগুলো আমি বলে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট, জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। খুব ভালো কথা। ডিএনএর যে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে, যা শেষ পর্যন্ত জীবের নানা চরিত্রের প্রকাশে সাহায্য করে, তাকে জিন বলে। ঠিক আছে? মানে ডিএনএর বিশেষ বিশেষ অংশ হলো জিন। জিনের অপর নাম হলো সিস্ট্রন। ঠিক আছে? তো যেটা আমাদের জানতে হবে, জিন জিনিসটা কি। জিন ক্রোমোজোমে থাকে এবং নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। মানে বিভিন্ন যে প্রোটিনগুলো তৈরি হয়, যে প্রোটিনগুলো পরবর্তীকালে স্ট্রাকচারালি বা ফাংশনালি কাজ করে আমাদের বডিতে, তো সেগুলো তৈরি করার জন্য যে সংকেত, সেটা বহন করছে কারা? জিন। এবং আমাদের যে পিতামাতা থেকে বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসছে, বা আমাদের থেকে পরবর্তী জেনারেশন, তার থেকে তার পরবর্তী জেনারেশন, এই যে বৈশিষ্ট্যগুলো বয়ে নিয়ে যাওয়া, সেটাও কারা করছে? জিনই করছে। ঠিক আছে? বা বিভিন্ন বৈশিষ্ট্য বয়ে নিয়ে যাচ্ছে। তো জীবের নানা চরিত্রের প্রকাশেও সাহায্য করছে, তাকে জিন বলে। ঠিক আছে? তাহলে ডিএনএর অংশ হচ্ছে জিন। আচ্ছা, জিনের কয়েকটি বৈশিষ্ট্য দেখো। জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারকও বাহক, যেটা এখনই বললাম, বিভিন্ন বংশগত বৈশিষ্ট্য এগুলো পরবর্তী জেনারেশনে বয়ে নিয়ে যাওয়ার কাজ করছে জিন। আর কি আছে? জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। এই ক্রোমোজোমে থাকে, এখনই বললাম। জিন মুখ্যত ডিএনএর অংশ। ঠিক আছে? ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। আর
জিন ক্রোমোজোমের ওপর রৈখিক সজ্জায় অবস্থান করে। এত কিছু না মনে রাখতে পারলেও বা চাইলেও এইটুকু মনে রাখো যে জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, ঠিক আছে, আর এটা ক্রোমোজোমে থাকছে, বাস। এত ডিটেলসে মানে জাস্ট এইটুকুই মনে রাখো, এর বেশি কিছু দরকার নেই। আচ্ছা, এবার ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক দেখো। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, তার জন্য এটা বলছি আমি। দেখো, জীবের সকল বৈশিষ্ট্যের প্রধান নিয়ন্ত্রক হলো জিন। এটি ডিএনএর গঠনগত অংশ, ব্যতিক্রম কিছু ভাইরাস যাদের ক্ষেত্রে আরএনএ। ইউক্যারিওটদের ক্ষেত্রে ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা গঠনের মাধ্যমে নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থান করে। কোষ বিভাজনকালে ডিএনএ প্যাকেজিং নামক বিশেষ প্রক্রিয়ার সাহায্যে নিউক্লিয় জালিকা সমূহের ঘনীভবন ঘটে এবং প্রত্যেকটি নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম নামক একটি বিশেষ গঠন সৃষ্টি হয়। ঠিক আছে, বিভিন্ন নন হিস্টোন প্রোটিন সমূহ ক্রোমোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, তো এই যে এতটা যে পড়লাম তার মধ্যে এই ডিএনএ প্যাকেজিং যে কথাটা, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে অনেক সময় ডিএনএ প্যাকেজিং কি। ঠিক আছে, ডিএনএ প্যাকেজিং হচ্ছে এই যে ডিএনএ একটা প্রসেস থাকে, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে প্রতিলিপিকরণ। একটা ডিএনএ থেকে যখন একটা ডিএনএ তৈরি হচ্ছে, মানে এই সূত্রগুলো এরা কি হচ্ছে হিস্টোন প্রোটিনকে জড়িয়ে, যদি ধরো এটা একটা ডিএনএ হয়, এই যে রাখছে মিলালে, ঠিক আছে, এটা যদি একটা ডিএনএ হয় আর এইটা ধরো হিস্টোন প্রোটিন, 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 ঠিক আছে, তাহলে এটা কি করছে, এরকম করে পেঁচাচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে আবার আবার পেঁচিয়ে পেঁচিয়ে এরকম করে করে এটা কিন্তু একটা গঠন তৈরি করছে। ঠিক আছে, এই যে গঠনটা যে তৈরি করছে বাট প্যাঁচাচ্ছে, এই পুরো যে ক্রোমোজোম আলটিমেটলি একটা কী করছে, ও ডিএনএ থেকে আলটিমেটলি কী করছে, এখানে দেখো এই তো ডিএনএগুলো প্যাঁচাচ্ছে দিয়ে ওরা নিউক্লিওজোম তৈরি করছে। ঠিক আছে, কী তৈরি করছে, এক একটাকে কী বলছে, নিউক্লিওজোম তৈরি করছে। এরকম করে করে ওরা কী করছে, আরও আরও ঘনীভূত হচ্ছে, ক্রোমাটিন সূত্র তৈরি করছে, করে 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 আলটিমেটলি একটা এরকম ক্রোমোজোম তৈরি হচ্ছে। তো এই যে পুরো ঘটনাটা ডিএনএটাকে প্যাক করার বা ডিএনএটাকে যে আরও মানে কনডেন্স করা, ডিএনএটাকে আরও মানে জটিল করে নিয়ে আসা বা আরও কী বলবো পেঁচিয়ে নিয়ে আসা, সোজা কথায়, সোজা বাংলা কথায় পেঁচিয়ে সেটাকে আরও ছোটো করে বা ক্রোমোজোমে যে আমি নিয়ে আসছি বা আমরা নিয়ে আমাদের বডি নিয়ে আসছে, তো সেই ঘটনাটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ঠিক আছে, তো পরীক্ষা অনেক সময় আসতে পারে যে ডিএনএ প্যাকেজিং কী। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, আর বাকিটা এমনি দেখতে পারো, বিশাল কিছু ইম্পর্টেন্ট নয়, বাট এইটা কিন্তু একটু মনে রাখবে, ডিএনএ প্যাকেজিং পরীক্ষা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ডিএনএ প্যাকেজিং কি। ওকে, নেক্সট দেখো, ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ কি, দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোম দু রকমের হয়, যথা অটোজোম ও সেক্স ক্রোমোজোম। দু রকম হচ্ছে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, দু প্রকারের হয়। টোটাল 46টা মানে 23 জোড়ার মতো ক্রোমোজোম আমাদের থাকে। আচ্ছা, আরেকটা কথা, অনেক সময় কিন্তু সেক্স ক্রোমোজোম না বলে অ্যালোজোমও বলে দিতে পারে। অনেক সময় কিন্তু সেক্স ক্রোমোজোম না বলে অ্যালোজোমও বলে দিতে পারে, এটা মনে রাখতে হবে। অটোজোম আর যেটা সেক্স ক্রোমোজোম সেটাই হচ্ছে অ্যালোজোম। ঠিক আছে, তাহলে এদের একজোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, মানে এদের একজোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, এদের সেক্স ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, মানে যারা অ্যাকচুয়ালি লিঙ্গ নির্ধারণে পুরুষ হবে না স্ত্রী হবে, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে XY, স্ত্রীদের ক্ষেত্রে XX, মানে মানুষের ক্ষেত্রে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে হয়তো অন্যান্য আছে, বাট পুরুষের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে পুরুষ XY, স্ত্রী বা মহিলা XX। ঠিক আছে, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার একটা কথা মনে রাখবে, আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বলো, বিজ্ঞানের ক্ষেত্রে, যখনই একই রকম XX, একই Y, একই Z, একই V, A, মানে ডবল রয়েছে, মানে একই রয়েছে, যখন একই কথাটা আসবে তখন আমরা বলবো হচ্ছে হোমো, তখন বলবো হোমো। আর যখন আলাদা XY, ZW, VA, BD, যখন আলাদা আলাদা বলছি, ঠিক আছে, দুটো আলাদা রয়েছে, তখন তাকে আমরা বলছি হেটেরো। ঠিক আছে, তাহলে XX একই রয়েছে, তাহলে তাই স্ত্রী গ্যামেটকে হোমো গ্যামেট এবং পুং গ্যামেটকে কি হেটেরো গ্যামেট বলা হয়। ক্লিয়ার? কেন পুং গ্যামেটকে হেটেরো গ্যামেট এবং কেন স্ত্রী গ্যামেটকে হোমো গ্যামেট বলা হচ্ছে? আচ্ছা, এবার দেখো, সেক্স ক্রোমোজোম
যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশ নেয় সেটাই সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কিংবা হেট্রোজোম। ওকে, আচ্ছা। আর অটোজোম কি? যে ক্রোমোজোমগুলি শুধুমাত্র দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয় তাদের বলা হয় অটোজোম। দেহের চারিত্রিক বৈশিষ্ট্য মানে তারা কিন্তু বংশগতি বা কোনো জেনারেশনে, মানে নেক্সট জেনারেশনে কোনো বৈশিষ্ট্য বয়ে নিয়ে যাওয়া কিংবা লিঙ্গ নির্ধারণে এসবে কাজ করবে না। তারা ওই বডিতে, যে বডিতে রয়েছে সেই বডিতে বিভিন্ন বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ করবে, ঠিক আছে, বিভিন্ন বৈশিষ্ট্যকে প্রকাশ হতে সাহায্য করবে, বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাবে, ঠিক আছে, সেটা তারা হচ্ছে অটোজোম। আচ্ছা, এবার দেখো ক্রোমোজোমের সংখ্যা এখনই বললাম 23 জোড়া। 23 জোড়া মানুষের ক্ষেত্রে, কিন্তু সব প্রাণীদের ক্ষেত্রে যে 23 জোড়া এমনটা তো নয়, বা অন্যান্য উদ্ভিদদের ক্ষেত্রে যে 23 জোড়া এমনটা তো নয়। উদ্ভিদ হোক কি প্রাণী হোক, সবার মধ্যেই ক্রোমোজোম রয়েছে। তো ক্রোমোজোমের সংখ্যা কিন্তু বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে ক্রোমোজোমের সংখ্যাটা বিভিন্ন জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম। ওকে, তাহলে মানুষের ক্ষেত্রে 23 জোড়া, কিন্তু অন্যান্য জীবেদের ক্ষেত্রে কিন্তু আরও মানে সংখ্যাটা বেশি বা কমও হতে পারে। দেখা যাক, দেখো। আচ্ছা, এগুলো একটু দেখে নেওয়া, হ্যাঁ ঠিক আছে। দেখো, ক্রোমোজোম যখন একক সংখ্যক সেটে অর্থাৎ গ্যামেটের মধ্যে থাকে তখন থেকে হ্যাপ্লয়েড সেট। আর যখন ক্রোমোজোম সংখ্যা দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে বলা হচ্ছে ডিপ্লয়েড সেট। মানে গ্যামেটের মধ্যে থাকে তখন হ্যাপ্লয়েড সেট, আর ক্রোমোজোম সংখ্যা যখন দুটি হ্যাপ্লয়েড সেটে, দুটি হ্যাপ্লয়েড মানে হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড মানে n+n 2n, তখন তাকে বলা হয় ডিপ্লয়েড সেট। মানুষের দেহকোষ ক্রোমোজোম সংখ্যা 46 = 2n, ঠিক আছে। মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 23 = n। এটা কিন্তু একটু মনে রাখবে কষ্ট করে, ঠিক আছে, যে জনন কোষ কিন্তু হয় হ্যাপ্লয়েড আর দেহকোষে ডিপ্লয়েড, ঠিক আছে। মানুষের জনন কোষ ক্রোমোজোম সংখ্যা 23 = n। আচ্ছা আচ্ছা, জানার বিষয় একটু দেখে নাও। সব থেকে কম সংখ্যক ক্রোমোজোম যুক্ত উদ্ভিদ হলো হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিস নামক দ্বিবীজপত্রী উদ্ভিদ। সব থেকে কম সংখ্যক মানে এর মাত্র 4টে, 2n = 4, মাত্র 4টে ক্রোমোজোম। এবং প্রাণী হলো মাইরমেসিয়া পিলোসুলা, ঠিক আছে। অনেকে এটা মিরমেসিয়া বা মিরমেকিয়া বলতে পারে, বাট মাইরমেসিয়া বা মিরমেকিয়া যা বলবে, এটা যেভাবে উচ্চারণ করবে। পিলোসুলা এটা হচ্ছে কি নামক পিঁপড়ে। এদের পুরুষ মানে 1 মানে -n = 1, আর স্ত্রী -2n = 4, মানে এরকম হচ্ছে ক্রোমোজোম সংখ্যা তাদের। আর সব থেকে বেশি, যেটা পরীক্ষায় অনেক সময় আসতে পারে, সব থেকে বেশি সংখ্যক ক্রোমোজোমযুক্ত উদ্ভিদ হলো অফিওগ্লোসম রেটিকুলাম, ঠিক আছে। এই অফিওগ্লোসম রেটিকুলাম এর প্রায় 1260, 1260, এটা একটা ফান অ্যাকচুয়ালি। এর 1260টার মতো ক্রোমোজোম থাকে। আরেকটা আছে অওলাক্যান্থাস স্পিসিস। অওলাক্যান্থাস স্পিসিস হচ্ছে, এটা একটা প্রোটোজোয়া। এ হচ্ছে 2n = 1600, ঠিক আছে। তো অফিওগ্লোসম রেটিকুলাম একটা উদ্ভিদ, তার হচ্ছে 1260, আর অওলাক্যান্থাস স্পিসিস যেটা হচ্ছে একটা প্রোটোজোয়া, একটা প্রাণী, তার হচ্ছে 2n = 1600, মানে 1600টা ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে যে সব থেকে বেশি কাদের রয়েছে, সব থেকে কম কাদের রয়েছে, তার সঙ্গে মানুষের, ঠিক আছে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে দেখো, মোটর গাছে 14টা, বানরের ক্ষেত্রে 42টা, ধানের ক্ষেত্রে 48টা, গরুর ক্ষেত্রে সরি ধানের ক্ষেত্রে 24টা, গরুর ক্ষেত্রে 38টা, আলুর ক্ষেত্রে 48, এবং পায়রার ক্ষেত্রে সামথিং 80টার মতো থাকে। ওকে, তো এইটা একটু মনে রাখার চেষ্টা করবে যে ক্রোমোজোম সংখ্যাগুলো কীরকম থাকে। নেক্সট হচ্ছে ক্রোমাটিড। ওকে, দেখো ক্রোমোজোমের মানে আমাদের যে গঠন, যেটা আমরা এখানে কি কি মেনলি পড়বো, একটা হচ্ছে আমরা পড়বো ক্রোমাটিড। মানে ক্রোমাটিড কি জানো, ব্যাপারটা হচ্ছে এই ধর একটা ক্রোমোজোম, তো কি বলবো, এই ধর একটা ক্রোমোজোম, এর ধর একটা ক্রোমোজোম, ঠিক আছে। তো এর এক একটাকে ক্রোমাটিডস বলা হয়, ঠিক আছে। এর এক একটা যে বাহু আর কি, বা এক একটা যে এরকম দণ্ড, এগুলোকে বলা হয় ক্রোমাটিডস, ঠিক আছে। প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলা হয়। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড সৃষ্টি করে। মানে যে ক্রোমোজোমটা থাকছে এইভাবে ক্রস থাকছে, তারা কি করছে,
কোষ বিভাজনের সময় মানে আলাদা হয়ে যাচ্ছে, মানে কোষ মানে আর কি আলাদা হয়ে যেটা তৈরি করছে আর কি এক একটা ক্রোমাটিডস। ঠিক আছে, ইন্টারফেস দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। ঠিক আছে, আসলে প্রতিটি ক্রোমোনিমা তন্তু কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় একটি ক্রোমাটিড গঠন করে। সুতরাং ক্রোমাটিড ও ক্রোমোনিমাটা একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশার দুটি নামমাত্র। ঠিক আছে, তো এইগুলো মানে এখান থেকে বিশাল কিছু কোশ্চেন আসবে বা এরকম এমনটা না, বাট জানতে হবে ক্রোমাটিড জিনিসটা কি। ক্রোমাটিড হচ্ছে ক্রোমোজোমের এক একটা দণ্ড বা এক একটা বাহু হচ্ছে আমাদের ক্রোমাটিড। ওকে, এবার ক্রোমাটিডের মধ্যে দেখো ক্রোমোজোমের প্রাথমিক খাজ অংশের যে ঘন মানে যে ঘন অরঞ্জিত অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। সেন্ট্রোমিয়ার মানে এইটা ধরো যদি ক্রোমোজোম হয়, ঠিক আছে, এইটা এই মিডলে যেটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, আচ্ছা এই যে এই অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই দেখো এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, এবার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, যেমন টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক আর সাবমেটাসেন্ট্রিক। এখানে যাবো তার আগে একটা ছোট জিনিস বলে দিই। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কাইনেটোকোর বলা হয়। দেখো সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের অংশকে ক্রোমোজোম বাহু বলে। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে কাইনেটোকোর বলা হয়। পরীক্ষা অনেক সময় দেয় যে কাইনেটোকোর কি। কাইনেটোকোর কি, ক্রোমোজোম যে সেন্ট্রোমিয়ারটা আটকানো থাকে না, এই দুটো ক্রোমাটিড, ক্রোমোজোম হচ্ছে, মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার। ওই সেন্ট্রোমিয়ারগুলো প্রোটিন মানে প্লেটের মতো প্রোটিনের সাথে যুক্ত থাকে, সেই প্রোটিনগুলোকে বলা হয় কাইনেটোকোর। ঠিক আছে, যে কি করছে কাইনেটোকোরটা দৃঢ়ভাবে মানে বেঁধে থাকতে সাহায্য করছে, এই দুটো ক্রোমাটিডকে দৃঢ়ভাবে এক অপরের সাথে বেঁধে থাকতে সাহায্য করছে। ওকে, আচ্ছা এবার দেখো টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এদের এরূপ নামকরণ তাদের মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন ধরো টেলোসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে, এইটা টেল, একদম টেল মানে এটা ধর টেলের মতো, লেজের মতো, ওটা টেলোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে, এইটা শেষ প্রান্তে না, এটা টেলোসেন্ট্রিক তো শেষ প্রান্তে, তার একটু নিকটে, না একদম শেষ প্রান্তে হচ্ছে না কিন্তু। মেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে, কোথায় সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে হচ্ছে মেটাসেন্ট্রিক, মানে এইটা বুঝতে পারছো একদম মিডলে রয়েছে, তাই না। আরেকটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের মাঝখানের নিকটে থাকে, মানে একদম মাঝখানে নয়, এটা একটু জাস্ট দেখতে পাচ্ছ তোমরা একটু রয়েছে। যদি এইটা আরও এদিকে সরে আসতো তাহলে হয়তো আমরা তখন মেটাসেন্ট্রিক বলতাম। ঠিক আছে, কিন্তু একটু যেহেতু একদম মাঝে নয় একটু সাইডে আছে, তার জন্য সাবমেটাসেন্ট্রিক বলছি। ঠিক আছে, তো এটা কিন্তু মনে রাখবে যে কোনটা কি, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। ওকে, তাদের অবস্থান অনুসারে। নেক্সট চলে আসো স্যাটেলাইট। স্যাটেলাইট কী জিনিস দেখো, পরীক্ষায় অনেক সময় দেয় যে স্যাটেলাইট কি। ঠিক আছে, এটা তোমাকে মানে সেক্ষেত্রে মহাকাশের স্যাটেলাইট বললে হবে না, এটা ক্রোমোজোমের স্যাটেলাইট। ঠিক আছে, দেখো না, গৌণ খাদ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে, গৌণ খাদ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে, তাহলে টেলোমিয়ারটিকে সমব্যাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়। দেখতে পেয়েছো, ফোলা বাল্বের মতো দেখাচ্ছে না, ঠিক আছে, ফোলা বাল্বের মতো দেখায়, তখন তাকে স্যাটেলাইট বলে। মানে গৌণ খাদ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে, তাহলে টেলোমিয়ারটিকে সমব্যাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখাচ্ছে, তাকে স্যাটেলাইট বলছে। স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ঠিক আছে, যে সমস্ত ক্রোমোজোমের স্যাটেলাইট পাওয়া যায় তাদেরকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তো কখন স্যাটেলাইট তৈরি হচ্ছে, যখন গৌণ খাজ মানে গৌণ খাজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকটে থাকে, মানে ক্রোমোজোমের যে টেলোমিয়ার, ঠিক আছে, টেলোমিয়ার হচ্ছে শেষ প্রান্তটা, ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। তো টেলোমিয়ারের নিকটে যখন গৌণ খাঁজটা থাকছে, তখন ওটা বাল্বের মতো একটা ফোলা অংশ তৈরি করছে, এটাকে আমরা বলছি স্যাটেলাইট। আর যে সমস্ত ক্রোমোজোমের স্যাটেলাইট থাকছে, মানে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলছি স্যাট ক্রোমোজোম। আর টেলোমিয়ার কি, এখন যেটা দেখলাম টেলোমিয়ার, ক্রোমোজোমের দুই প্রান্ত দেশ, মানে টেলোমিয়ারের একদম প্রান্তের অংশ, শেষের অংশকে বলা হচ্ছে ক্রোমোজোমের একদম শেষের অংশকে বলা হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে, একটা ক্রোমোজোম তার একদম শেষ প্রান্তের অংশকে বলা হচ্ছে কি, টেলোমিয়ার। টেলোমিয়ার
ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ক্রোমোজোমের নিয়ে বিশেষ মানে ইম্পর্ট্যান্ট এবং বেসিক কিছু ফ্যাক্টস। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটাই থাক। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বলতে কী কী রাসায়নিক উপাদান, ডিএনএ পড়বো, নিউক্লিক অ্যাসিডস পড়বো, আরএনএ পড়বো। ঠিক আছে, এই সমস্তগুলো পড়বো আমরা নেক্সট ক্লাসে। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।